আমন্ত্রণ বাংলা টিভি ইউরোপ নিউজের সঙ্গে আছে আমি তেজন আসিম সৌরভ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইউক্রেন আক্রমণে রাশিয়াকে প্ররোচিত করেছে পশ্চিমারা। রিফর্ম ইউকে নেতার এমন বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া, ক্ষুব্ধ ব্রিটিশ রাজনৈতিক নেতারা। নান্দনিক সৌন্দর্যের তীর্থভূমি পর্তুগাল, ছবির মতো সুন্দর লিসবন। এবং সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করাই আওয়ামী লীগের চ্যালেঞ্জ, বললেন কাদের। জনগণের অধিকারের আন্দোলনে রাজপথে বিএনপি, মন্তব্য ফখরুলের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইউক্রেন আক্রমণে রাশিয়াকে পশ্চিমারা প্ররোচিত করেছে। রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন লেবার নেতা স্যার কিয়ার স্টারমার ও প্রধানমন্ত্রী ঋষি সুনাক সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। শুক্রবার বিবিসির সাথে এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন নাইজেল ফারাজ। তবে বক্তব্যের জন্য ক্ষমা চাইবেন না বলেও জানালেন ডানপন্থী রিফর্ম ইউকের এই নেতা। আরও জানাচ্ছেন অর্ণব নাসির। শনিবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিদের রাশিয়া আক্রমণ দিবস স্মরণ করলেন ভ্লাদিমির পুতিন। এই পুতিনের ইউক্রেন আক্রমণ এখন ব্রিটিশ রাজনীতিতে অন্যতম বিতর্কের বিষয় হয়ে উঠেছে। শুক্রবার রাতে বিবিসিকে রিফর্ম ইউকে নেতা নাইজেল ফারাজ বললেন, রাশিয়াকে ইউক্রেন আক্রমণে প্রণোদনা দিয়েছে ইউরোপ এবং ন্যাটো। He's used what but we provoked the invasion of Ukraine. Yes, and very interestingly, once again, 10 years ago when I predicted this, by the way, I'm the only person in British politics that predicted what would happen. And of course, everyone said I was a pariah for daring to suggest. ফারাজের বক্তব্যের কঠোর সমালোচনা করলেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বললেন, ব্রিটেনের নিরাপত্তার জন্য রাশিয়া বড় ধরনের হুমকি। What he said was completely wrong and only plays into Putin's hands. This is a man who deployed nerve agents on the streets of Britain, who's doing deals with countries like North Korea, and this kind of appeasement is dangerous for Britain's security, the security of our allies that rely on us, and only emboldens Putin further. লেবার নেতা বললেন, ফারাজের বক্তব্য অত্যন্ত অসম্মানজনক, তাকে ক্ষমা চাইতে হবে। Farage's comments about Russia and Ukraine are disgraceful. I've always been clear that Putin bears responsibility, sole responsibility, for the Russian aggression in Ukraine. I think anybody who wants to stand to be a representative in our parliament should be really clear that whether it's Russian aggression on the battlefield or online, that we stand against that. শনিবার নির্বাচনী প্রচারণাকালে লিবডেম নেতা এড ডেবি বললেন, ইউক্রেনে মানুষ হত্যার জন্য পুতিন একা দায়ী। অন্যদিকে ক্লাকটন আসনে নাইজেল ফারাজের বিরোধী প্রার্থী বললেন, নিজ আসনে ফারাজ জয়লাভ করার কোনো সম্ভাবনা নেই, কারণ ফারাজ নির্বাচনী অস্ত্র হিসেবে রাশিয়াকে ব্যবহার করছে। অর্ণব নাসির, নিউজ ডেস্ক, বাংলা টিভি। ইতালির দক্ষিণাঞ্চলীয় ক্যালাব্রিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীদের একটি জাহাজ ডুবির ঘটনায় আরও 14 জনের মৃতদেহ উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। সোমবারের ওই জাহাজ ডুবির ঘটনায় অন্তত 34 জন হতাহত হয়েছিল ও অনেকেই নিখোঁজ ছিল। নিখোঁজদের মধ্যে 14 জনের মৃতদেহ শুক্রবার উদ্ধার হয়। চ্যারিটি সংস্থাগুলো জানিয়েছে, জাহাজটি সম্ভবত তুরস্ক থেকে ছেড়ে এসেছিল, কিন্তু ক্যালাব্রিয়ার থেকে প্রায় 200 কিলোমিটার দূরে থাকার সময় আগুন ধরে যাওয়ার পর সেটি উল্টে যায়। জাহাজ ডুবির পর ইতালির কোস্টগার্ড জানিয়েছিল, তারা ঘটনাস্থল থেকে 11 জনকে জীবিত উদ্ধার করে এবং একজন নারীর মৃতদেহ খুঁজে পায়। জীবিত সবাইকে ও নারীর লাশটি তীরে নিয়ে আসা হয়েছে, কিন্তু 60 জনেরও বেশি তখনও নিখোঁজ বলে জানিয়েছিল। এই অভিবাসন প্রত্যাশীদের মধ্যে ইরান, ইরাক ও সিরিয়ার নাগরিক থাকার তথ্য দিয়েছিল জাতিসংঘের সংস্থাগুলো। আটলান্টিক সাগরের কোল ঘেঁষে অবস্থান নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ইউরোপের দেশ পর্তুগাল। 1000 বছরের ঐতিহ্যবাহী স্থাপনার কারণে ইউরোপের দেশ পর্তুগাল বিশ্ব পর্যটনের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে। ইউরোপের দেশ হলেও প্রায় বাংলাদেশের মতোই সেখানকার আবহাওয়া। বিনয়ী ও বন্ধুসুলভ দেশটির মানুষ। বর্ণাঢ্য সাংস্কৃতিক সঙ্গে বছর জুড়ে থাকে উৎসব। তাই পর্যটন আকর্ষণে বিশ্বের সব উন্নত দেশের সঙ্গে পাল্লা দিয়ে 7ম অবস্থান দেশটির। পর্তুগাল প্রতিনিধি এস এম আজাদের প্রতিবেদনে বিস্তারিত। আয়তনে বাংলাদেশের চেয়ে ছোট দেশটির ভূখণ্ডের পুরো একদিক মিশে গেছে আটলান্টিক সাগরে। দেশ জুড়ে পাহাড়ি রাস্তা, পাহাড়ের স্তরে স্তরে বাড়িঘর, শহর, সভ্যতা।
সাগর বা নদীর ল্যান্ডস্কেপ বা ঢালি প্রধানত জনপদ। রাজধানী লিসবনের একপাশে বয়ে গেছে তেজো নদী, অদূরেই শতাধিক সমুদ্র সৈকত। ফুটবল লিজেন্ড ক্রিস্টিয়ানো রোনাল্ডোর জন্মস্থান মাদেইরা এবং আসুরেস দ্বীপ পর্যটক আকর্ষণের অন্যতম কেন্দ্র। 2015-র পরে পর্তুগালে ট্যুরিস্টদের একটা হিড়িক লেগেছে। বিশেষ করে পর্তুগাল পাসপোর্টের দিক দিয়ে তৃতীয় শক্তিশালী পাসপোর্ট হয়েছে এবং পর্তুগাল শান্তিপ্রিয় দেশের মধ্যে 5ম শান্তিপ্রিয় দেশ হয়েছে, যার কারণে ক্রাইমলেস একটি দেশ। এই কারণে পর্তুগালের সমস্ত টুরিস্ট এসে স্বস্তি পায়। বিশ্বখ্যাত দিগ্বিজয়ী নাবিক ভাস্কো দা গামার ভারতবর্ষ আবিষ্কারের যাত্রাস্থল বেলেমে সারা বছরই পর্যটকদের ভিড় লেগে থাকে। তার নামেই লিসবনে আছে ইউরোপের সবচেয়ে বড় সেতু, ছাদখোলা বাস, টুকটুক ও কয়েকশো বছরের পুরনো লোহা কাঠের ট্রামে চেপে পুরো শহর ঘুরে দেখেন পর্যটকরা। পর্তুগিজ কারি সহ মুখরোচক বিভিন্ন খাবারে মুগ্ধ হন তারা। This is a very friendly culture in Portugal. It's a wonderful, friendly culture, beautiful food, beautiful seafood, and the weather is very nice. পর্যটন ম্যাগাজিনগুলোর তথ্য অনুযায়ী 2023 সালে প্রায় 30 মিলিয়ন পর্যটক এসেছে পর্তুগালে। অর্থনীতিতে যুক্ত হয়েছে 25 বিলিয়ন ইউরো। উষ্ণ আবহাওয়া, কম ভ্রমণ খরচ, নিরাপত্তা সহ কয়েকটি কারণে পর্যটকদের সন্তুষ্টির র্যাঙ্কিংয়ে 2023 সালের বিশ্বের 1 নম্বর শহর লিসবন। গত কয়েক বছরে পর্তুগালে পর্যটন নির্ভর শিল্প ও ব্যবসা বাণিজ্যের বিস্তার ঘটেছে। প্রবাসী বাংলাদেশিরাও এই সেক্টরে বেশ ভালো অবস্থান তৈরি করেছেন। শুধু একটা নির্ভর ব্যবসা বা দুইটা খাতকে প্রাধান্য না দিয়ে পর্তুগালে অনেক খাত আছে যেখানে ইনভেস্ট করলে, সেটার বিনিয়োগ করলে ভালো লাভবান হবেন, আমাদের দেশ লাভবান হবে। সেই খাতগুলোতে আপনারা বিনিয়োগ করবেন। লিসবনের অদূরে সিন্ট্রার রাজবাড়ি পেনা প্যালেস ও ইউরোপের শেষ প্রান্ত কাবো দা রোকা ভ্রমণ পিপাসুদের অন্যতম আকর্ষণ। পর্তুগালের নাজারে সমুদ্র সৈকতই পৃথিবীর সবচেয়ে বড় ঢেউ হয়ে থাকে, যেখানে এসে প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশ্ব রেকর্ড করেন বিশ্বখ্যাত সার্পাররা। পর্তুগালের ভেনিস খ্যাত আভেইরো শহরের লেকে নৌকা ভ্রমণ ও রঙিন ছাতার শহর বেশ উপভোগ করেন পর্যটকরা। আলগার্ভ এলাকার সমুদ্র সৈকতগুলো সারা বছরই থাকে পরিপূর্ণ। টুরিস্টরা কিন্তু এখানে এসে দীর্ঘদিন থাকতেছেন বা থাকার পরিকল্পনা নিয়ে আসতেছেন। সো এটা কিন্তু আসলে পর্তুগালের জন্য ইন ফিউচারের জন্য এবং বর্তমানের জন্য কিন্তু খুবই বেটার। পোর্তো শহরের কোলগেসে বয়ে চলা দোর নদী এবং বিশেষ আঙ্গুর থেকে তৈরি পোর্ট ওয়াইনের সুখ্যাতি বিশ্বজোড়া। বৈচিত্র্যে ভরপুর এদেশের সেরাদা এস্ট্রেলা নামের পাহাড় বছরের 8 মাসই থাকে বরফে আচ্ছাদিত। আবার আসুরেস দ্বীপে বের হয় আগ্নেয়গিরির লাভা, লেকের গরম পানি থেকে ছড়ায় ধোঁয়া। লাইট হাউস এবং পাথুরে পাহাড়ের এই সমুদ্র সৈকতটি হচ্ছে সেই স্থান যেখানে পৃথিবীর সবচেয়ে বড় ঢেউ দেখা যায়। পর্তুগালের এই নাজারের মতো অনেক দর্শনীয় স্থান রয়েছে যেগুলো দেখতে সারা বছরই পর্যটকরা ভিড় করেন। বাংলাদেশিদের কাছে ইউরোপের অন্য দেশের মতো পর্তুগালও এখন জনপ্রিয় হয়ে উঠছে। পর্তুগালের নাজারে থেকে এসএম আজাদ, বাংলা টিভি। এবারে বাংলাদেশ প্রসঙ্গ। দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আজ। বাঙালির ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ সহ সকল আন্দোলন সংগ্রামে জাতিকে সামনে থেকে নেতৃত্ব দেয়া দলটি পূরণ করল 75 বছর। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রেখেছে আওয়ামী লীগ। বিস্তারিত অর্ণব নাসিরের প্রতিবেদনে। 1947-এ ব্রিটিশ শাসনের অবসানের পর বাঙালি জাতির ওপর অত্যাচার, নিপীড়ন ও দুঃশাসন চালাতে শুরু করে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী। 1948 সালে 4 জানুয়ারি তরুণ যুবনেতা শেখ মুজিবুর রহমান গঠন করেন তৎকালীন সরকার বিরোধী ছাত্র সংগঠন পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ। এরই ধারাবাহিকতায় পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর হাত থেকে বাংলার জনগণের মুক্তি ও অধিকার প্রতিষ্ঠায় পরের বছর 1949 সালে 23 জুন ঢাকার টিকাতুলির ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে আত্মপ্রকাশ ঘটে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ নামে রাজনৈতিক দলের। প্রথম কাউন্সিলে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সভাপতি এবং শামসুল হককে দলের সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কারাগারে থাকা তরুণ নেতা শেখ মুজিবুর রহমান হন যুগ্ম সাধারণ সম্পাদক। 1953 সালে দলের দ্বিতীয় কাউন্সিলে মাওলানা ভাসানী সভাপতি ও শেখ মুজিবুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে অসাম্প্রদায়িক রাজনীতি প্রতিষ্ঠার উদ্দেশ্যে 1955 সালে দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে করা হয় আওয়ামী লীগ। 52 ভাষা আন্দোলন, 62 ছাত্র আন্দোলন, 66 6 দফা, 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন এবং 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধ প্রতিটি অর্জনই এসেছে আওয়ামী লীগের নেতৃত্বে।
বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বিশ্বের বুকে জায়গা করে নেয় স্বাধীন বাংলাদেশ। স্বাধীনতার পরবর্তীকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন দেশকে গণতন্ত্র চর্চার পাশাপাশি অর্থনৈতিক এবং অবকাঠামোগত উন্নয়নে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, তখনই দেশবিরোধী অপশক্তির ষড়যন্ত্রে ১৯৭৫ সালে ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করে ঘাতকেরা। নানা ঘাত প্রতিঘাতের পর ১৯৮১ সালে দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। দিশেহারা জাতি ফিরে পায় গণতন্ত্র পুনরুদ্ধারের আশার আলো। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে দেশকে এগিয়ে নেওয়া শুরু করে। ২০০৮ সালে নির্বাচনের মাধ্যমে পুনরায় রাষ্ট্র ক্ষমতায় আসে আওয়ামী লীগ। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার টানা ৪ মেয়াদে জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে বাংলাদেশকে বিশ্বের বুকে মর্যাদাপূর্ণ অবস্থানে উন্নীত করেছে, প্রতিষ্ঠা করেছে গণতন্ত্র। দেশ এগিয়ে যাচ্ছে উন্নয়ন ও সমৃদ্ধির পথে। অর্ণব নাসির, নিউজ ডেস্ক, বাংলা টিভি। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে দ্বিতীয়বার শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট সহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ দলের বিভিন্ন সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা। বর্ণচোরা বিএনপির নেতৃত্বে গড়ে ওঠা সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করাই আওয়ামী লীগের আগামী দিনের চ্যালেঞ্জ বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। মুক্তিযুদ্ধের নামে এই বর্ণচোরারা ভাওতাবাজি করে আমাদের আজকে সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তি আমাদের অভিন্ন শত্রু। এই অভিন্ন শত্রু বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ। আমাদের আজকে অঙ্গীকার, আমাদের আজকের শপথ, এই অপশক্তিকে পরাজিত করতে হবে। সরকারের প্রতিহিংসায় দীর্ঘদিন কারাবন্দী রাখা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে, মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে দূরে সরিয়ে রাখতে তাকে কারাগারে রাখা হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ জোর করে বারবার ক্ষমতা দখল করেছে, মানুষের কথা বলার অধিকার, ভোটের অধিকার কেড়ে নিয়েছে। পুলিশের সাবেক প্রধান, সেনাবাহিনীর সাবেক প্রধান ও বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তার দুর্নীতির প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, কয়েকদিন আগে পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে তাদের বিষয়ে সংবাদ প্রকাশে সতর্ক হতে হবে। তারা গণমাধ্যমকে হুমকি দিচ্ছে যাতে সত্য তথ্য প্রকাশ না পায়। রাজনৈতিক প্রতিহিংসার কারণে আজকে দীর্ঘকাল ধরে তিনি কারারুদ্ধ রয়েছেন। আপনারা দেখেছেন যে কয়েকদিন আগে কয়েকজন পুলিশ কর্মকর্তা তাদের দুর্নীতির কাহিনী বেরোলো, স্টেটমেন্ট দেওয়া হয়েছে সাংবাদিকদেরকে এবং যারা সত্য প্রকাশ করে তাদেরকে হুমকি দিয়ে যে এই সত্য প্রকাশ করা যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দুই দেশের যৌথ নদী ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। মন্ত্রী আরও বলেন, দিল্লিতে তিস্তা নিয়ে ভারতের সঙ্গে আলোচনা হয়েছে, তবে এই ইস্যুতে চীনের বিষয়ে কোনো কথা হয়নি। রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে ভারত সরকারের সহায়তা চাওয়া হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করা কখনোই সমীচীন নয় এবং সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে বলেও জানান তিনি। ভারত সফরটি অত্যন্ত চমৎকার, ফলপ্রসূ এবং আন্তরিকতাপূর্ণ ছিল। সেখানে তিস্তা নদী নিয়ে বা আমাদের যৌথ নদী ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে। আমাদের ৫৪টি যৌথ নদী রয়েছে এবং সেই যৌথ নদীর যদি আমরা একটা অভিন্ন ব্যবস্থাপনা করতে পারি তাহলে সেটা যদি দুটি দেশকে উপকৃত করবে।
বাংলা টিভি ইউরোপ নিউজ একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে আরো যা থাকছে। বার্মিংহামে সফলভাবে শেষ হলো ন্যাশনাল ক্যারাম টুর্নামেন্ট। 63 দলের অংশগ্রহণে ছিল প্রবাসীদের উচ্ছ্বাস। বিরতির পর আবারও স্বাগত বাংলা টিভি ইউরোপ নিউজে। 63টি টিমের অংশগ্রহণে বার্মিংহামে সফলভাবে শেষ হলো ন্যাশনাল ক্যারাম টুর্নামেন্ট। আড়ম্বরপূর্ণ আয়োজনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ব্রিটেনের বিভিন্ন অঞ্চল থেকে খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। প্রথম, দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল শেষে ফাইনালে দেখা হয় ওল্ডহাম থেকে আগত লিটন ও নকুল জুটির সাথে লন্ডন থেকে আগত শাকিল এবং মুন্না জুটির। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার সময় অতিবাহিত হয়। কমিটির সিদ্ধান্তে উভয় দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। চ্যাম্পিয়ন দলকে নগদ 600 পাউন্ড ও ট্রফি দেয়া হয়। টুর্নামেন্টের আয়োজন করেন শাহ কামাল, দুদু মিয়া, জাবের আহমদ, রায়হান আহমদ, জিলু মিয়া, শিপু ও কবির। ফেথ দোলা মিউজিক ফ্রান্সের একটি বিশেষ দিন। এই দিনটিতে ফ্রান্সের রাস্তাঘাটে ওপেন কনসার্টের অনুমোদন দেওয়া হয়। ফেথ দোলা মিউজিকের মূল উদ্দেশ্য ফরাসি সঙ্গীত প্রচার করা, সেই সাথে পেশাদারী ও অপেশাদারী সঙ্গীত শিল্পীরাও যেন এতে অংশগ্রহণ করে সেই আগ্রহ সৃষ্টি করা। ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ জানান, ফ্রান্সে ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন বাংলাদেশিরা। ফরাসি সঙ্গীতের পাশাপাশি বাংলা সংস্কৃতি তুলে ধরতে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেন তারা। অ্যাসোসিয়েশন কালচার ফ্রাঙ্কো বাংলাদেশির উদ্যোগে বিকেল থেকে মাঝরাত পর্যন্ত চলে এই আয়োজন। এতে ফরাসি শিল্পীদের পাশাপাশি বাংলাদেশের শিল্পীরাও সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন শাহ আলম, ফ্রান্স ক্রিকেট বোর্ডের সদস্য মরিয়ম খাতুন সহ অন্যান্যরা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজার কয়েকটি এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত 42 জন নিহত হয়েছেন। শনিবার তারা নিহত হয়েছেন বলে হামাস শাসিত গাজার গণমাধ্যম দপ্তর জানিয়েছে। শুক্রবার গাজা জুড়ে ইসরায়েলের নির্বিচার হামলায় অন্তত 45 জন নিহত হন। এদিন নিহতদের অধিকাংশই ছিল দক্ষিণাঞ্চলীয় শহর রাফার বাসিন্দা, কিন্তু পরদিন নিহত 42 জনের সবাই উত্তরের গাজা শহরের বাসিন্দা। গাজার গণমাধ্যম দপ্তরের মহাপরিচালক ইসমাইল আল খাওয়াবতা রয়টার্সকে জানান, গাজার 8টি ঐতিহাসিক শরণার্থী শিবিরের অন্যতম আল শাতির একটি বাড়িতে ইসরায়েলের হামলায় 24 জন নিহত হয়েছেন, আর আল তুফায় আরেকটি বাড়িতে হামলায় আরও 18 জন নিহত হন। এবার পবিত্র হজ পালন করতে গিয়ে 1000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগ মানুষ মারা গেছেন প্রচণ্ড তাপ প্রবাহের কারণে। এবছর সৌদিতে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল 51 ডিগ্রি সেলসিয়াসে, জানাচ্ছেন সর্দার রাজীব। সামর্থ্য থাকলে জীবনে অন্তত একবার হজ পালন করতে হবে, সে নিয়তে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজিরা জড়ো হয়েছিলেন পবিত্র ভূমি মক্কা ও মদিনায়। তবে হাজিরা এবার প্রশ্ন তুলেছেন হজ ব্যবস্থাপনা নিয়ে। সাথে যুক্ত হয়েছে প্রচণ্ড দাবদাহে এবার হজ পালন করেছেন প্রায় 18 লাখ মুসলিম। তাপমাত্রা উঠেছিল প্রায় 51 ডিগ্রি। লেস্টার সেন্ট্রাল মস্কের ইমাম সদ্য হজ পালন শেষে দেশে ফিরেছেন, জানালেন অভিজ্ঞতার কথা। It was undoubtedly a traumatic experience. You would walk and you simply wouldn't know where to look, because everywhere you turned, you would see someone struggling in some way or the other, people completely drowned in sweat. It's not just the frail and the elderly who were affected. I saw perfectly fit individuals who were struggling just to make 50 yards. অন্যদিকে মিশর থেকে হজ ভিসা ছাড়া ট্যুরিস্ট ভিসা নিয়ে যাওয়া এক মহিলার মৃত্যু হয়েছে প্রচণ্ড দাবদাহে। সঠিক ভিসা না থাকায় পাওয়া যায়নি কর্তৃপক্ষের সহযোগিতা। মিশর সরকার সে দেশের প্রায় 16টি ট্রাভেল এজেন্সির লাইসেন্স বাতিল করেছে অবৈধভাবে হাজিদের নিয়ে যাওয়ার অপরাধে। জলবায়ু পরিবর্তনের কারণে আগামীতে হজ পালন করা আরও কঠিন হবে বলেও মনে করা হচ্ছে। চ্যারিটি সংস্থা ইসলামিক রিলিফ হাজিদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। রাশিয়ার সঙ্গে কয়েকদিন আগেই একটি প্রতিরক্ষা চুক্তি করে উত্তর কোরিয়া। এরপরই শনিবার দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানবাহী একটি রণতরী। পারমাণবিক শক্তিসম্পন্ন এই রণতরী ত্রিদেশীয় সামরিক মহড়ায় অংশ নেবে। রণতরীটি দক্ষিণ কোরিয়ায় পৌঁছানোর খবর বিবৃতি দিয়ে জানিয়েছে দেশটির নৌবাহিনী।
দক্ষিণ কোরিয়ার বিবৃতিতে আরও বলা হয়েছে, এই রণতরীটির আগমনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া জোটের শক্তিশালী যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা আরও স্পষ্ট হয়েছে। একই সঙ্গে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকির জবাব দিতে দেশ দুটি যে দৃঢ় সংকল্প তা বুঝিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের এই রণতরীর চলতি মাসে দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে একটি যৌথ মহড়ায় অংশ নেওয়ার কথা রয়েছে। এর আগে গত বছরের আগস্টে এক সম্মেলনে এই 3 দেশের নেতারা প্রতিবছর সামরিক প্রশিক্ষণ মহড়া আয়োজনের বিষয়ে একমত হয়েছিলেন। শেষ করছি বাংলা টিভি ইউরোপ নিউজ। যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। ইউক্রেন আক্রমণে রাশিয়াকে প্ররোচিত করেছে পশ্চিমারা, রিফর্ম ইউকে নেতার এমন বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া, ক্ষুব্ধ ব্রিটিশ রাজনৈতিক নেতারা। নান্দনিক সৌন্দর্যের তীর্থভূমি পর্তুগাল, ছবির মতো সুন্দর লিসবন। সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করাই আওয়ামী লীগের চ্যালেঞ্জ, বললেন কাদের। জনগণের অধিকারের আন্দোলনে রাজপথে বিএনপি, মন্তব্য ফখরুলের। এবং বার্মিংহামে সফলভাবে শেষ হলো ন্যাশনাল ক্যারাম টুর্নামেন্ট। 63টি দলের অংশগ্রহণে ছিল প্রবাসীদের উচ্ছ্বাস। এই ছিল বাংলা টিভি ইউরোপ নিউজ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।